ট্রাম্প পুতিনের ৩ ঘন্টার বৈঠকে সুরাহা হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধের। গাছ কাটার মাশুল দিচ্ছে ভারতের উত্তরাখণ্ড। ভয়াবহ বন্যায় ঘর ছাড়া ১০,০০০ পরিবার। ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন। পুড়ে গেছে ১,৪৮,০০০ হেক্টর জমি, ঘর ছাড়া ১০,০০০ মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার অ্যানকোরেজে একটি গোপন বৈঠক করেছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৮ মার্কিন সামরিক ঘাঁটির বিমানবন্দরে পৌঁছান দুজন। এরপর ট্রাম্পের গাড়িতে চড়ে দুজনে বৈঠকের স্থানে যান। প্রায় ২.৫ ঘন্টা বা ১৫০ মিনিট ধরে চলে তাদের আলোচনা। বৈঠক শেষে পুতিন হঠাৎ ইংরেজিতে বলেন, নেক্সট টাইম ইন মস্কো। ট্রাম্প জবাব দিয়েছেন, এটা বেশ ইন্টারেস্টিং হবে। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। ২০২২ সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। জাতিসংঘের তথ্য মতে সেখানে ইতোমধ্যেই প্রায় ৫ লাখ মানুষের প্রাণ গিয়েছে। ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আর পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কিন্তু বৈঠকে কোনো চুক্তি হলো কিনা তা এখনো স্পষ্ট নয়। ক্রেমলিন শুধু জানিয়েছে শীঘ্রই একটি সংবাদ সম্মেলন হবে। ইতিহাসগত দিক থেকেও বৈঠকটি তাৎপর্যপূর্ণ, কারণ ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনেছিল। মস্কো প্রায়ই ভূমি বিনিময়ের বৈধতার উদাহরণ হিসেবে এই ঘটনাকে উল্লেখ করে। আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য, ১.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র ৭ লাখ। ট্রাম্প পুতিনের শেষ বৈঠকটি ছিল ২০২১ সালে সুইজারল্যান্ডে। রাশিয়া ও আমেরিকার মধ্যে বাণিজ্য বছরে $৩৫ বিলিয়ন বা ৩৫,০০০ কোটি টাকা, যা যুদ্ধের কারণে কমেছে ৬০%। এই অঞ্চলের প্রকৃতি নষ্ট করা হয়েছে। আগে বৃষ্টির পানি নদীতে প্রবাহিত হতো, এখন তা জমে যাচ্ছে, পাহাড় ভেঙে ফেটে পড়ছে। মন্তব্যটি করেছেন গণেশ সিং রাওয়াত নামের উত্তরাখণ্ডের একজন জুয়েলারি দোকানের মালিক। বিজ্ঞানী রবি চোপড়ার দাবি, হিমালয়ের পাথর খুবই নরম, এখানে বন কাটা মানে বিপদ বাড়ানো। কিন্তু সরকার ৬,০০০ পুরনো দেবদারু গাছ কাটার পরিকল্পনা করেছে, যা সম্পূর্ণ পাগলামি। উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে প্রকৃতির বিরূপ প্রভাব এখন স্পষ্ট। গত কয়েক বছরে বন উজাড়, অবৈজ্ঞানিকভাবে বাড়িঘর নির্মাণ ও জলধারার পথ বন্ধ হওয়ায় বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। স্থানীয়রা বলছেন, প্রকৃতি ধ্বংস করার ফলে এখন সবাই ভুগছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, হিমালয়ের ভঙ্গুর পাহাড়ে আরও অবকাঠামো নির্মাণ মানে ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। এই সমন্বয় ভয়াবহ বন্যা এবং ভূমিধস তৈরি করছে। বিজ্ঞানী রবি চোপড়ার দাবি, আরও বেশি সতর্ক হতে হবে। রাস্তা, বাঁধ, রেললাইন নির্মাণে সতর্কতা জরুরি, কিন্তু সময় ও বাজেটের অভাবে তা হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ী সংঘের প্রধান সুমের সিং পানওয়ার দাবি, আগে মানুষ নিরাপদ জায়গায় বাড়ি বানাত, এখন নদী বা ঝর্ণার পাশেই বাসা বাঁধছে। বিপদ এলে তারা প্রকৃতির দোষ দেয়। উত্তরাখণ্ডে গত ১০ বছর বন্যার পরিমাণ বেড়েছে ৪০%। প্রতি বছর প্রায় ৫০০ হেক্টর বন উজাড় হচ্ছে, যা ৭০০টি ফুটবল মাঠের সমান। টিহরি বাঁধের আশেপাশে ১০,০০০-এর বেশি পরিবার উচ্চ ঝুঁকিতে বসবাস করছে। এই সংকট সমাধানে স্থানীয় সম্প্রদায়, সরকার এবং বিজ্ঞানীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রকৃতির সঙ্গে সঠিকভাবে বসবাস না করলে ভবিষ্যতে আরও বিপদ আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্ষুধার্ত মানুষেরা লাঠি ও পাইপ নিয়ে আসে, টায়ার পাংচার করে দেয় এবং রাস্তা অবরোধ করে। ত্রাণ পৌঁছানোর নির্দিষ্ট স্থানের কাছে গেলেই ক্ষুধার্ত মানুষেরা এতটাই মরিয়া হয়ে ওঠে যে তারা নিজেদের জীবনের পরোয়া না করে ত্রাণের জন্য ছুটে আসে। এভাবেই গাজায় ত্রাণ দিতে যাওয়া এক ট্রাক চালক ত্রাণ সংকটের ব্যাপারে তার অভিজ্ঞতা তুলে ধরেন। গাজায় ত্রাণ সরবরাহকারী ট্রাক চালকরা চরম বিপদের মধ্যে কাজ করছেন। সীমান্ত পার হওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা থেকে শুরু করে ত্রাণ পৌঁছানোর পর মানুষের ভিড়ের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলার বর্ণনা তারা দিয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুজন ট্রাক চালক তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন। তারা জানান, ত্রাণবাহী ট্রাক গাজার ভেতরে ঢোকার পর প্রতিটি মুহূর্ত তাদের জন্য এক অগ্নি পরীক্ষা। ত্রাণ নিতে আসা মানুষরা প্রায়ই তাদের বিরুদ্ধে গাড়ি চাপা দেওয়ার মিথ্যা অভিযোগ তোলে। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেনা অবস্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যেন তারা ট্রাক থামায়, কারণ ইসরায়েলি সেনারা শিশু এবং ত্রাণ নিতে আসা অসহায়দের ওপর যেন গুলি করতে না পারে। গত মাসে ইসরায়েলি ট্যাঙ্কের গুলিতে ত্রাণ নিতে আসা অন্তত 59 জন নিহত হওয়ার পর ইসরায়েল ডিফেন্স ফোর্স জানায় ঘটনাটি পর্যালোচনাধীন। ইসরায়েল বারবার বলছে তারা বেসামরিক নাগরিকদের ওপর আঘাত এড়াতে পদক্ষেপ নেয়। তাদের দাবি তারা হামাস নির্মূল করতে চাইছে। হামাস ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলকে গাজার জনগণের বিরুদ্ধে ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য অভিযুক্ত করেছে। ফিলিস্তিনি চিকিৎসকরা 13 আগস্ট বুধবার জানায়, ইসরায়েলি বন্দুকধারীর গুলিতে দুটো পৃথক ঘটনায় ত্রাণ নিতে আসা 9 জন নিহত হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘণ্টায় আরও 8 জন, যার মধ্যে 3 জন শিশু, অনাহার ও অপুষ্টিতে মারা গেছে। এতে করে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অনাহারে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 235, যার মধ্যে 106 জন শিশু। ইসরায়েল গাজার পরিস্থিতির জন্য তাদের দায় অস্বীকার করে এবং হামাসকে ত্রাণ চুরির জন্য অভিযুক্ত করে। তাদের দাবি ত্রাণ সরবরাহ বাড়ানোর জন্য তারা পদক্ষেপ নিয়েছে। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, কেরেমি, শালোম এবং জিকিম ক্রসিং দিয়ে প্রায় 320টি ট্রাক গাজায় প্রবেশ করেছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো আরও প্রায় 320টি ট্রাক সংগ্রহ ও বিতরণ করেছে। এর সঙ্গে জ্বালানি ট্যাঙ্কার এবং 97 প্যাকেট আকাশপথে পাঠানো ত্রাণও ছিল। তবে জাতিসংঘ এবং ফিলিস্তিনিরা বলছে গাজায় প্রবেশ করা ত্রাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। স্পেনে ভয়াবহ দাবানল মোকাবেলায় সাহায্যের জন্য ইউরোপীয় দেশগুলোর কাছে অনুরোধ করার পর ফ্রান্স 2টি ক্যানাডিয়ার ওয়াটার বোম্বার বিমান পাঠিয়েছে। 14 আগস্ট বৃহস্পতিবার বিমান দুটি ওয়েন্স বিমানবন্দরে অবতরণ করে এবং দ্রুতই গালিসিয়া অঞ্চলের আগুন নেভানোর কাজে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। এই সহযোগিতা স্পেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটিতে রেকর্ড পরিমাণ দীর্ঘতম তাপপ্রবাহ চলছে এবং দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে। স্পেনে এই বছর দাবানলে প্রায় 1,48,000 হেক্টর বা 571 বর্গমাইল এলাকা পুড়ে গেছে। 2006 সালের পর এটি দ্বিতীয় বৃহত্তম পুড়ে যাওয়া এলাকা। বর্তমানে স্পেনে প্রায় 2 ডজন দাবানল শক্তিশালী অবস্থায় আছে। প্রচণ্ড বাতাস এবং চরম তাপের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই দাবানলের কারণে প্রায় 9,500 মানুষকে তাদের শহর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও শত শত মানুষকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যানাডিয়ার বিমানগুলো বিশেষভাবে দাবানল নেভানোর জন্য ডিজাইন করা হয়েছে। তারা পানির উৎস যেমন হ্রদ বা সমুদ্র থেকে দ্রুত পানি সংগ্রহ করতে পারে এবং তা আগুনের ওপর ফেলতে পারে। এই বিমানগুলো প্রতিবার প্রায় 6,000 লিটার পর্যন্ত পানি বহন করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য বিমানগুলো দাবানল মোকাবেলায় অত্যন্ত কার্যকর। ফরাসি এবং স্প্যানিশ ক্রুদের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি দারুণ উদাহরণ। বিমানগুলো ওয়েন্সে বিমানবন্দরে পৌঁছানোর পর ফরাসি এবং স্প্যানিশ কর্মীরা একে অপরকে স্বাগত জানান, যা দুদেশের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের প্রতিফলন ঘটায়। এই দাবানলের ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। স্পেনের এই দীর্ঘতম তাপপ্রবাহ তার একটি স্পষ্ট উদাহরণ। তাপমাত্রা যত বাড়ছে, দাবানলের ঝুঁকিও তত বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চিনির উৎপাদন এবার নতুন রেকর্ড গড়তে চলেছে। কৃষি বিভাগের এক পূর্বাভাস অনুযায়ী 2025-26 মৌসুমে মোট 4.42 মিলিয়ন শর্ট টন চিনি উৎপাদিত হবে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই বিপুল উৎপাদনের মূল কারণ হল বিট এবং আখের চিনির উৎপাদন বৃদ্ধি। এর ফলে স্থানীয় বাজারে চিনি সরবরাহ বাড়বে এবং অতীতের ঘাটতি দূর হবে বলে আশা করা যাচ্ছে। এক শর্ট টন প্রায় 900 কিলোগ্রামের কাছাকাছি। 9.42 মিলিয়ন শর্ট টন চিনি অর্থ হল প্রায় 8.5 মিলিয়ন মেট্রিক টন চিনি। এই বিপুল পরিমাণ চিনি দিয়ে ঢাকার প্রায় 20 লাখ পরিবারের 1 বছরের চিনির চাহিদা মেটানো সম্ভব, যদি প্রতিটি পরিবার মাসে 4 কেজি করে চিনি ব্যবহার করে।
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বিট চিনি উৎপাদনের পূর্বাভাস বাড়িয়ে 5.26 মিলিয়ন শর্ট টন করা হয়েছে, যা গত মাসের অনুমিত 5.09 মিলিয়ন শর্ট টনের চেয়ে বেশি। একইভাবে আখের চিনির উৎপাদনের পূর্বাভাস 4.09 মিলিয়ন শর্ট টন থেকে বাড়িয়ে 4.16 মিলিয়ন শর্ট টনে উন্নীত করা হয়েছে। এই দুটি ক্ষেত্রেই উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মোট উৎপাদন রেকর্ড পরিমাণ হবে। রেকর্ড পরিমাণ চিনি উৎপাদন হলেও এর ফলে কৃষকদের প্রাপ্য মূল্য হ্রাস পেতে পারে। এই বিষয়টি কৃষকদের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। অন্যদিকে বাজারে চিনি সরবরাহ বাড়লে সাধারণ ক্রেতারা উপকৃত হবেন। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় নতুন মৌসুমে চিনির আমদানি উল্লেখযোগ্য হারে কমবে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রাও কিছুটা সাশ্রয় হবে। বিশ্বে চিনির প্রধান উৎস হল আখ এবং সুগার বিট। আখ থেকে উৎপাদিত চিনির পরিমাণ বেশি হলেও বিট থেকে উৎপাদিত চিনির গুণগত মান উন্নত বলে মনে করা হয়। সুগার বিট হল এক ধরনের মূল জাতীয় ফসল যা থেকে চিনি উৎপাদন করা হয়। দেখতে বড় সাদা গাজরের মতো, কিন্তু ভেতরে উচ্চ মাত্রায় সুক্রোজ থাকে। বিশ্বে মোট চিনির প্রায় 20% আসে সুগার বিট থেকে। প্রথম শিল্প আকারে সুগার বিট প্রক্রিয়াজাতকরণ শুরু হয় 19 শতকের গোড়ায় জার্মানিতে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানত ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, লুইজিয়ানা, মিনেসোটা, নর্থ ডাকোটা এবং ইডাহো রাজ্যে চিনি উৎপাদন করা হয়। এই রেকর্ড পরিমাণ উৎপাদন কেবল স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে না, বরং বৈশ্বিক চিনির বাজারেও এর কিছুটা প্রভাব পড়তে পারে। ভয়ঙ্কর এই মাংসখেকো পোকা গরুর পায়ের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে শরীরে। ভেতর থেকে কুরে কুরে খেয়ে ফেলছে আক্রান্ত গরুর অঙ্গ প্রত্যঙ্গ। সেই গরুর মাংস থেকে এই পোকা থাবা বসাচ্ছে মানুষের শরীরেও। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলার কাছেই বসবাসকারী কৃষকরা প্রতিদিন তাদের গবাদি পশুর যত্নে ব্যস্ত থাকেন। পশুপালের খুর থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ তিনি হাত দিয়ে পরীক্ষা করেন, যেন কোনো ক্ষত না থাকে। এই সামান্য ক্ষত থেকেই এক ভয়ঙ্কর মাংসখেকো পোকা বা স্ক্রুওয়ার্ম পশুর শরীরে প্রবেশ করতে পারে। এই পোকার লার্ভা পশুর মাংসের গভীরে বাসা বাঁধে, যা গুরুতর ক্ষতির কারণ হয়। অনেক সময় আক্রান্ত পশু মারাও যায়। এই প্রকার প্রাদুর্ভাব শুরু হয়েছিল গত বছরের নভেম্বরে। এটি মেক্সিকোর পশুপালন শিল্পে ব্যাপক বিপর্যয় ঘটিয়েছে। সম্প্রতি এই পোকা একজন মানুষের জীবনও কেড়ে নিয়েছে। মৃত ব্যক্তি একজন 86 বছর বয়সী নারী, যিনি জুলাই মাসের শেষে কাম্পেচে রাজ্যে মারা যান। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গরুর খামারিরা জানান, এই সমস্যা দিন দিন আরও ভয়াবহ হচ্ছে, কারণ মধ্য আমেরিকা থেকে প্রতিদিন হাজার হাজার অবৈধ পশু কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মেক্সিকোতে প্রবেশ করছে। সীমান্তে যদি স্বাস্থ্য নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ছোট খামারিদের জন্য এই পোকা নিয়ন্ত্রণ করা অসম্ভব। এই সমস্যার মূল কারণ অবৈধ পশু চোরাচালান, যা সরকারের দুর্বল নিয়ন্ত্রণের কারণে বেড়েছে। মেক্সিকোর স্থানীয় পশু চিকিৎসক এবং কসাইখানার পেশাদাররা বলছেন, অবৈধভাবে প্রবেশকারী পশুরাই এই রোগের বিস্তারে প্রধান ভূমিকা পালন করছে। এসব পশু সরকারি চেকপোস্ট, স্যানিটারি পরিদর্শন এবং ট্যাক্স ফাঁকি দিয়ে প্রবেশ করে। যদিও স্থানীয় কর্মকর্তারা এই চোরাচালানের কথা স্বীকার করেছেন। তারা বলছেন, এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। এদিকে পোকার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই রোগের কারণে যুক্তরাষ্ট্র মে মাস থেকে মেক্সিকোর গবাদি পশু আমদানি বন্ধ করে দিয়েছে। ফলে মেক্সিকোর পশুপালন শিল্পে বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে। মেক্সিকো প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় $100 কোটি বা প্রায় 11,700 কোটি টাকা মূল্যের গবাদি পশু রপ্তানি করে। এই নিষেধাজ্ঞা সেই বাণিজ্যে মারাত্মক আঘাত এনেছে। বর্তমানে মেক্সিকো সরকার এই সমস্যা সমাধানের জন্য কাজ করছে। তারা চিয়াপাস শহরে একটি নতুন কারখানা তৈরি করেছে, যেখানে বন্দা স্ক্রুওয়ার্ম পোকা উৎপাদন করা হবে। যুক্তরাষ্ট্র এই প্রকল্পে $21 মিলিয়ন বা প্রায় 246 কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে এই কেন্দ্রটি 2026 সালের আগে চালু হবে না বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা।